দিকে যাচ্ছে, অর্থাৎ একটা সন্ত্রাসী রাষ্ট্রের দিকে যাচ্ছে। কারণ যেখানে রাষ্ট্র সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে, রাষ্ট্র সন্ত্রাসীদেরকে মদত দিচ্ছে। কিছুদিন আগে আপনারা একটা ঘটনা লক্ষ্য করেছেন যে পুরান ঢাকার বা ঢাকা শহরের বহুল আলোচিত সমালোচিত কিং সম্রাট, রাজনীতিতে রহস্য পুরুষ, নানাভাবে তাকে অনেকেই মানে বিশেষায়িত করে থাকেন, কুখ্যাত বিখ্যাত নিন্দিত নন্দিত হাজী সেলিম, তার সুপুত্র জনাব ইরফান সেলিম, নৌবাহিনীর একজন কর্মকর্তার আমরা ভিডিওতে দেখেছিলাম যে দুটি দাঁত একেবারে ফেলে দিয়েছে বা ভেঙে ফেলেছে। তো সে কারণে হাজী সেলিম পুত্র ইরফান সেলিম গ্রেপ্তার হয়েছে, তার বাসায় র্যাব অভিযান চালিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি বর্তমানে কারাগারে আছেন। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আজকে যদি ইরফান সেলিম আমার মতো ভিপি নূর কিংবা আপনার মতো ধরেন একজনের যদি দুটো দাঁত ফেলে যেত, নাকও ভেঙে ফেলতো, তাহলে কি এই হাজী সেলিম পুত্র ইরফান সেলিম কি গ্রেপ্তার হতো? নিশ্চয়ই না। কারণ এরকম ঘটনা তো অনেক ঘটছে। কিছুদিন আগে না আপনার ধরেন, আমি যেটা বলেছি যে আমি কারো রাজনীতি করি বা না করি, বাট সকলের ভালো কাজের প্রতি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, আমরা সমর্থন করি সকলের ভালো কাজকে এবং খারাপ কাজকে আমরা নিন্দা জানাই। কিছুদিন আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে নাগরিক ঐক্যের আহ্বায়ক, আমাদের ডাকসুর সাবেক ভিপি ছিলেন এবং জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন, ডাকসুর দুইবারের ভিপি এবং চাকসু চট্টগ্রাম ইউনিভার্সিটির যে স্টুডেন্ট ইউনিয়ন, সেখানকার জিএ ছিলেন মাহমুদুর রহমান মান্না ভাই, নারায়ণগঞ্জে একটা পারিবারিক প্রোগ্রামে গিয়েছিলেন। তার উপরে ক্ষমতাসীন দলের গুন্ডারা হামলা করেছিল। কারা হামলা করেছিল ইতিমধ্যেই গণমাধ্যমে পরিচয় উঠে এসেছে বা মান্না ভাই বলেছেন। মান্না ভাই প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছিলেন কারা সেই হামলার সাথে জড়িত ছিল, যে একেবারেই নাম উল্লেখ করে যে বর্তমান যে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী না মন্ত্রী, তার গোলাম দস্তগীর গাজী, তার বাড়ি থেকে এই গুন্ডার দল এসেছিল এবং সেখানে হামলা করেছিল। তো সেই হামলার দাবিতে প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল যে হামলাকারীদেরকে যেন গ্রেপ্তার করা হয়, সেই বিচার চেয়ে। তো আমি ব্যক্তিগতভাবে মাহমুদুর রহমান মান্নার রাজনীতি করি না বা মান্না ভাইয়ের সাথে আমার রাজনৈতিক আদর্শেরও মিল নাই, কিন্তু সে একজন বর্তমান এই দুঃশাসনের বিরুদ্ধে একটা সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে, আমরাও করে যাচ্ছি। তার জায়গা থেকে সে প্রতিবাদ করে যাচ্ছে, লড়াই সংগ্রাম করে যাচ্ছে, আমরা আমাদের জায়গা থেকে করে যাচ্ছি। কাজে এই যে বর্তমানে যে দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করছে, তাদের একটা ন্যূনতম সিম্প্যাথি থাকা উচিত, একটা ন্যূনতম ঐক্য থাকা উচিত। কারণ আমরা সবাই নিগৃহীত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, মামলা শিকার হচ্ছি। সেই জায়গা থেকে আমিও আহ্বান জানিয়েছিলাম যে মান্না ভাইয়ের উপরে হামলা করেছে যারা, তাদের জন্য বিচার করা হয়। এবং এই মান্না ভাইয়ের উপরে হামলা করেছে তাদের কতজনকে কি গ্রেপ্তার করা হয়েছে বা হয়েছে কিনা আমরা সেটি জানি না। সম্ভবত কাউকে গ্রেপ্তার করা হয়নি, কারণ এগুলো তো ক্ষমতাসীন দলের নির্দেশেই হচ্ছে এবং সরকারের যে বিভিন্ন বিশেষ করে বাহিনী রয়েছে, এজেন্সি রয়েছে, তাদের সংশ্লিষ্টতায় এই ঘটনাগুলো ঘটছে, কারণ এগুলো আমাদের ভালো ধারণা আছে। তারপরে এই যে বর্তমানে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, 10 টাকার চাল খাওয়াবে বলে যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, রাজনীতির মাঠে স্লোগান তুলেছিল, দিন বদলের স্লোগান তুলেছিল, সেই সরকার এখন 60 টাকা মোটা চাল। তারপরে যে আলু একসময় মানুষ করতো না, কি বলে যে আপনার মানে হচ্ছে একসময় দামও পেত না, বা আলু অনেকে কি বলে যে ওইভাবে আসলে সবজি হিসেবেও খুব একটা চাহিদা ছিল না, এখন সেই আলুর কেজি 60 টাকা। এবং আজকে আমার কাছে যে একটা আছে, এই যে আপনারা দেখেন যে এখানে দেখা যাচ্ছে না বোধহয়, সময় নিউজের যে নতুন আলুর কেজি 150 টাকা, হেডলাইন দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে একটা নিউজ করেছে সময় অনলাইন, যে মুন্সিগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পর আলুর বাজার নিয়ন্ত্রণ আসছে না, জেলায় 13 লাখ টনের বেশি আলু উৎপাদন হয়েছে, আলু উৎপাদনের শীর্ষে মুন্সিগঞ্জ, আলুর দাম এখন নিয়ন্ত্রণে আসেনি। হ্যাঁ, মানে এখানে বলছে যে এদিকে বাজারে নতুন আলু এসেছে, তবে দাম কমেনি, বরং বাজারদের নতুন আলুর দাম বাজারের চেয়ে দ্বিগুণ। আপনার এখানে বলছে যে 150 টাকা কেজি দরে নাকি বিক্রি হচ্ছে। তো এটা আমার কথা না, কারণ আমি নানান ব্যস্ততা ঝামেলার কারণে সবসময় সব বিষয়ে একটু আপডেট খোঁজখবর রাখা সম্ভব হয় না, অনলাইনে দেখলাম। তো সেই আলুর কেজি এখন 150 টাকাও। তো এই হচ্ছে আমাদের মানে দিন বদলের সনদ বা দিন বদলের নিদর্শন। তো এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই যে আপনার ক্ষমতাসীন দলের যে গুন্ডাদের একটা গুন্ডাতন্ত্রের মানে বাংলাদেশ, এখন যে গণতন্ত্রের বাংলাদেশ না,
যে আমাদের সদ্য আরেকজন বর্ষিয়ান নেতা, সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর যে ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে দেশে এখন গুন্ডাতন্ত্র চলছে, কারণ গুন্ডাদেরকে দিয়ে বিরোধী দল বা ভিন্ন মতের মানুষের উপরে হামলা মামলা চালানো হচ্ছে, গুন্ডাদেরকে দিয়ে ভোট কেন্দ্র দখল করা হচ্ছে এবং গুন্ডাদেরকে দিয়ে আবার বিরোধী মতের মানুষজনকে গুম খুনও করা হচ্ছে। সে কারণে সেই সদ্য ডক্টর কামাল হোসেন বলেছিল যে আপনার দেশে এখন গুন্ডাতন্ত্রের শাসন চলছে, গণতন্ত্র নাই। কামাল হোসেন যেটা বলেছি যে কামাল হোসেন কিংবা ধরেন অপোজিশন যারা রাজনীতি করে তাদের সাথে আমার রাজনৈতিক কোনো আদর্শগত মিল নেই, কারণ আমরা একেবারেই স্পষ্ট ভাষায় বলেছি যে আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কারো রাজনীতি করছি না। আমরা বাংলাদেশে যে বর্তমানে দীর্ঘদিন ধরে আমরা যে রাজনীতিটা দেখে আসছি, যে ধর্মার খাও রাজনীতি, অর্থাৎ কেউ রাজনীতি করে যে দল ক্ষমতায় থাকলে আপনার বাস স্ট্যান্ড থেকে চাঁদা তুলবে, রাস্তার পাশে ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি করবে, সবজির বাজার থেকে টাকা তুলবে, গরুর ইজারা বাজারের ইজারা নিবে, আপনার গণপূর্ত ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ করবে, শিক্ষা ভবনের টেন্ডার নিয়ন্ত্রণ করবে। যারা ক্ষমতায় আছে অনেকে এই কাজ করছে, আবার যারা অপোজিশন আছে অনেকে চিন্তা করতেছে যে দলটা যদি আমার ক্ষমতায় যায় তখন তো এই এলাকার রাজ করবো আমি তো এলাকার ডন হয়ে যাব। তো এই যে আপনার ক্ষমতা কেন্দ্রিক যে একটা দুর্বৃত্তায়িত রাজনীতি, যে রাজনীতির দেশে একটা গণতন্ত্রের পরিবর্তে একটা গুন্ডাতন্ত্র কায়েম করেছে এবং সুশাসনের পরিবর্তে একটা দুঃশাসনের রামরাজত্ব কায়েম করেছে, যে যেখানে সমাজের কাছে, দেশের কাছে মানে একেবারেই ধর্ষণের সহযোগী, পৃষ্ঠপোষক, একেবারেই একটা ধর্ষক সরকারে পরিণত হয়েছে। আল্লাহর মতে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল সেই মামলার এখন পর্যন্ত চার্জশিট দিতে পারেনি এবং এখন পর্যন্ত না, শেষ পর্যন্ত হয়তো এই মামলার কোনো ভিত্তি দাঁড় করাতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। আর যদি নাটকীয়ভাবে কারো কাছ থেকে জোর ডবল যেটা বলে জোর জবরদস্তি করে যদি কোনো স্বীকারোক্তি নেয়, এটা নানান ধরনের আবার নাটক টাটক রচনা করে সেটি পারবে, কিন্তু এটা ধর্ষণের মতো ঘটনা যদি ঘটে থাকতো এতদিন অন্তত সেই ঘটনার একটা সুষ্ঠু প্রতিবেদন তারা উপস্থাপন করতে পারত, কারণ তারা তো জানে যে এই ঘটনা আসলে ভিপি নুরদের কোনো সংশ্লিষ্টতা নেই। সে কারণে আপনার ওই যে আপনার গল্প সাজানো টাজানো, সেগুলো নানান ধরনের আপনার কি বলে যে আপনার যে মানে রিপোর্ট তৈরি করা, নাটক মঞ্চায়নের জন্য অন্যান্য কাজকর্ম করা, তার জন্য একটু সময় লাগবে। তো তারা যে কারণে যেটা বলে যে সত্য তো নিজ গুণে আপন গুণেই প্রকাশিত হয়, তো তারা চেষ্টা করে সফল হয়নি যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে। আশা করি যে ইনশাল্লাহ পারবে না। আর বিশেষ করে দেশের মানুষ যেভাবে এই ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষাপটে তারাও যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যে আপনার সমর্থন দিয়েছে, বিপদের সময় আমাদের পাশে থেকেছে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধেও আমাদেরকে সমর্থন দিয়েছে, সাপোর্ট করেছে। তো সেজন্য আমরা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আর সবসময় সরকার চেয়েছে আমাদেরকে বিভিন্নভাবে হামলা মামলা করে পর্যদস্ত করতে। প্রত্যেকটি হামলা মামলা পর্যদস্ত করতে যখনই তারা চেষ্টা করছে, আমরা সাংগঠনিকভাবে আরো দ্বিগুণ শক্তিশালী হয়েছি। এবং যারা লাইভে আছেন, লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের বক্তব্যগুলো পৌঁছে দিবেন একটু অন্যদের কাছে, যে এই পেজটি আমার নিয়ন্ত্রণে আছে, আমার সহযোদ্ধারা পেজটি উদ্ধার করতে পেরেছে। কারণ যেহেতু পেজটি হ্যাক করেছিল, সে কারণে অনেকে একটু বিভ্রান্তিতে আছে যে আসলে পেজটা আমার নিয়ন্ত্রণে কিনা। আমি বারবার বলছি আমার কোনো ফেসবুক আইডি নেই। এই পেজটি এবং আরেকটি যে পেজ আছে যেটাতে আপনার প্রায় 4 লাখের মতো লাইক আছে, এমডি নুরুল হক নামে। আপনারা জানেন যে দুটি পেজ থেকে আমি লাইভ করে থাকি, এই দুটি পেজই আমার। এছাড়া আমার নামে অনেকগুলো ফেক পেজ হয়েছে, ফেক আইডি হয়েছে, সেগুলো ফেক আমি বারবার বলেছি, বারংবার বলেছি। তারপরেও দেখা যাচ্ছে যে আমাকে বিভ্রান্ত করার জন্য, মানে বিপদে ফেলানোর জন্য নানাভাবে নানান ফেসবুক পেজ টেজ ক্রিয়েট করছে একদল দুষ্কৃতিকারী। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু আমি কোনো প্রতিকার পাইনি। আমার কাছে জিডির কপি আছে। তো যারা লাইভের সাথে আছেন এর জন্য অনুরোধ থাকবে যে লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দিবেন। আর দয়া করে সকলের প্রতি অনুরোধ থাকবে যে ফেক পেজ থেকে কোনো লাইভ কেউ শেয়ার করবেন না, সেটা ইতিবাচক বার্তা হলেও। কারণ হচ্ছে এই পেজগুলো আবার বিভ্রান্তি ছড়াতে পারে। আমাদের অথেন্টিক যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে আপনারা বক্তব্যগুলো শেয়ার করবেন। আর যেহেতু পেজের এখন অনলাইনে যে একটা সাইবার যুদ্ধ চলছে, পেজে রিপোর্ট করা, নানাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, অনেক সময় পেজ আনপাবলিশ হয়ে যাচ্ছে, পেজে রিপোর্ট করতেছে, সে কারণে পেজের রিভিউ দেওয়া যেটা বলে সবাই, এবং রেটিং করা, আপনার 5 এর মধ্যে 5 রেটিং করা যায়, 4.5 বিভিন্ন রেটিং করা যায়। তো আপনারা সবাই
পেজটাতে রিভিউ করবেন এবং একটু রেটিং করে নেবেন। আমার যে আরো একটি পেজ আছে সেটিতেও নানাভাবে রিপোর্ট করা হয়েছে, সবাই সেটাতে একটু নজর দিবেন। আর আজকে যে বিষয়ে একটু কথা বলতে চেয়েছিলাম, যে প্রসঙ্গ হচ্ছে যে আপনার এই যে ক্যাপশন যেটা ছিল যে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ বা প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলাম। কারণ হচ্ছে আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমানে যে ধরনের একটা শাসন ব্যবস্থা চলছে এবং সমাজে যে ধরনের দুর্বৃত্তপনা চলছে, পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো আমাদের এক দেশ দিচ্ছে ফেন্সিডিল, আরেক দেশ দিচ্ছে ইয়াবা। এত হাজার হাজার ইয়াবা ধরা হয়, এত ফেন্সিডিল ধরা হয়, তারপরও মাদকের ভয়াবহতা কমছে না কেন? জনপ্রতিনিধিরা স্লোগান দিচ্ছে যে মাদক মুক্ত সমাজ করো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, শেখ হাসিনার সালাম নিন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। আর নিজের বাসার ফ্রিজে বিদেশি মদ রাখে, নিজের বাসায় ইয়াবা সেবন করে। এই তো আমাদের রাজনীতিবিদদের চরিত্র। আই ক্যান চ্যালেঞ্জ 50% রাজনীতিবিদ হচ্ছে মাদকের সাথে জড়িত। 50% বিদ্যমান রাজনীতিবিদরা 2 নম্বরের সাথে জড়িত, 50% রাজনীতিবিদরা চাঁদাবাজির সাথে জড়িত, 50% রাজনীতিবিদরা আপনার নানান ধরনের অপকর্মের সাথে জড়িত। এলাকার থেকে চেয়ে দেখেন, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে আপনার এমপি মন্ত্রী পর্যন্ত কয়েকটা মানুষ সৎ মানুষ রয়েছে, কয়েকটা মানুষ দেশের জন্য কাজ করে, কোন মানুষটা ঘুষ খায় না? আজকে সচিবালয় থেকে ঢাকা মেডিকেলের বা যে কোনো একটা সরকারি মেডিকেলে 50 টাকা না দিলে অনেক সময় আপনার কি বলে একটা ট্রলি নিয়ে আসে না সরকারি কর্মকর্তা কর্মচারীরা। একদিন এই পরিবেশ তৈরি হয়নি, সেই জন্য বলছি যে অনেক হয়েছে। এখন 71-এ আমাদের মুক্তিযোদ্ধারা যেমন কৃষক, শ্রমিক, জনতা দলমত নির্বিশেষে একটা স্বাধীন ভূখণ্ড, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা, একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, আজকের বিদ্যমান সমাজ ব্যবস্থায় সেই একইভাবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ এই দুর্বৃত্তরা যেটা বলছে যে চেয়ার থেকে মানে কি বলে আপনার ওই আঞ্চলিক ভাষায় যেটা বলে যে বোতল চেঞ্জ করলে হবে না, মানে যে আপনার নতুন বোতলে পুরানো জিনিস চেঞ্জ করলে হবে না। রাজনীতির একটা গুণগত পরিবর্তন আনতে হবে। যে টাকার খেলা যে রাজনীতিতে চলে, টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন নিয়ে নিচ্ছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য 5 কোটি টাকা 7 কোটি টাকা খরচ করছে, একটা এমপি হওয়ার জন্য 100 কোটি টাকা খরচ করছে। আরে ভাই, টাকা কি গাছের ফল? 100 কোটি টাকা এমনি এমনি খরচ করে? দেশের কোন শিল্প প্রতি কোন প্রতিষ্ঠান রয়েছে যে আপনি দেখান যে শত শত কোটি টাকা জনকল্যাণে ব্যয় করতেছে? কিছু হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠান, তারা অনেকেই রাজনীতি করে না, রাজনীতির একেবারেই বাইরে। বেস্ট রফিকুল হকের মতো লোক দেখেছেন না, 2 হাতে বিলিয়ে দিয়েছেন, তারা রাজনীতিতে আসেন নাই। আর রাজনীতিতে জনসেবার নাম করে তারা একটা বাণিজ্যিক দোকান খুলে রয়েছে। একদল বাটপার, প্রতারক, ধান্দাবাজ আজকে দেশটাকে জিম্মি করে রেখেছে, রাজনীতিটাকে জিম্মি করে রেখেছে, সংসদটাকে একটা বণিক সমিতি বানিয়েছে। তো তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, পরিবর্তনের রাজনীতি কিন্তু এত সহজ না। আমরা বলছি, আমরা ডাক দিয়েছি, আপনারাও সামিল হন। আর বিশেষ করে আপনারা কিছু কিছু ঘটনা আপনারা একটা পর্যবেক্ষণ করে দেখবেন যে আপনার বেশ কিছু সৎ অফিসার যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখি, যখন তারা আপনার দুর্নীতি, ভেজাল বিরোধী অভিযান চালায়, খুব আলোচিত হয়, তারপরে তাদেরকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন? ওই যে বললাম যে 50% বাটপার রাজনীতিবিদদের সিন্ডিকেটের কারণে সৎ মানুষগুলো আজকে অসহায়। ওদের দাপটের কারণ দেশের মানুষ বুঝতেছে যে যেভাবে একটা দেশ চলছে এভাবে একটা দেশ চলতে পারে না। আর বরাবর মতোই বারবার বলেছি যে পুলিশ ভাইদেরকে, প্রশাসনের ভাইদেরকে, আইনজীবীদেরকে, বিচারপতিদেরকে যে দেখেন, আমরা আপনাদের বিরুদ্ধে না, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না, আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, দেশে আইনের শাসন থাকুক, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশ চলুক। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপিরও বিরুদ্ধে না, জাতীয় পার্টি জামাতেরও বিরুদ্ধে না, বাম সংগঠনের বিরুদ্ধে না। কারণ কি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা সংগঠনে বেশ কিছু দেশপ্রেমিক মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে, কিন্তু একটা দলের যে পলিসি থাকে বা উপর লেভেলে যারা থাকেন তারা যেভাবে বলে দলগুলো তো সেভাবে চলে। সেই ক্ষেত্রে দেখা যায় নিচের লেভেলে যারা থাকেন তাদের কার্যত অনেক ক্ষেত্রে আপনার ইচ্ছা বা আগ্রহ থাকলেও কিছু করার থাকে না। সেই জায়গা থেকে আমি সকলকে অনুরোধ জানাই, যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আছেন,
যারা দেশ নিয়ে চিন্তা করতেছেন, দেশের একটা ইতিবাচক পরিবর্তন চান, তারা বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিন, তারা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগ দিন, তারা বাংলাদেশ যুব অধিকার পরিষদে যোগ দিন, তারা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদে যোগ দিন, তারা আমাদের প্রবাসী অধিকার পরিষদে যোগ দিন। কারণ এই যে তারুণ্যের নতুন ধারার সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ কিংবা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ একটা গণতান্ত্রিক দল গঠনের জন্য কাজ করছে। যে দলটি নিজের দলের মধ্যে গণতান্ত্রিক থাকবে, সেই গণতন্ত্র সুসংহত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। একটা দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা নাই, এক পদে একজনে 22 বছর থাকে, 30 বছর থাকে, একটা পদকে স্যাক্রিফাইস করতে পারেন না, আপনারা দেশের ক্ষমতা পেলে স্যাক্রিফাইস করবেন। এইটা তো এখন আর সেই 9 বুঝানোর দিন নেই। মানুষ অনেক সচেতন, মানুষ বুঝে, এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষের আর্থিক সামাজিক পরিবর্তন হচ্ছে, এবং মানুষ আশা করি যে তারা রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে, এবং আমরা যে তারুণ্যের নতুন ধারা রাজনীতির ডাক দিয়েছি, যেভাবে মানুষ সাড়া দিচ্ছে ভবিষ্যতেও দিবে। তো আছেন যে আমরা আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমরা গণমানুষের সহযোগিতা প্রত্যাশা করেছি বা গণমানুষের সহযোগিতা চেয়েছি। সেই লক্ষ্যে আমরা একটা গণ অনুদান সংগ্রহ করতেছি। সেখানে আমার এই পেজের লাইভে বা আরো একটা পেজ আছে যে এমডি নুরুল হক, ওই পেজের লাইভে গেলে দেখবেন লাইভের উপরে ক্যাপশন দেওয়া আছে কিছু বিকাশ নাম্বার, 2টি রকেট নাম্বার, একটি ব্যাংক অ্যাকাউন্ট, একটা নগদ নাম্বার। আপনারা যদি কেউ আমাদের সংগঠনে আর্থিকভাবে সহযোগিতা করতে চান, আমাদের এই সংগ্রামে অংশীদার হতে চান, আপনারা সেই নাম্বারগুলোর মাধ্যমে সহযোগিতা করতে পারেন। ওগুলো ব্যক্তিগত নাম্বার হইলে ওগুলো সাংগঠনিকভাবে আমরা ব্যবহার করছি, এবং আমরা সবসময় অনুরোধ করব, উৎসাহিত করে যে আপনার টাকাটা যেন সঠিক জায়গায় আসে, সঠিকভাবে সংগঠন যেন পায়। সে কারণে একজনের কাছে পাঠালে অন্তত 2জনের কাছে ফোন করে নিশ্চিত হবেন যে আপনার সংগঠন টাকাটা আপনার সংগঠন পেয়েছে কিনা। তো আপনারা যারা সহযোগিতা করতে চান সেখানে সহযোগিতা করতে পারবেন। আর একটা কথা বলছি যে এই যে আপনার এলাকায় মাদকের ব্যবসা চলে, চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, এগুলো তো আপনার আমাদের নাকের সামনেই চলে। আমরা অনেক কিছু জানি কিন্তু বলতে পারি না বা বলি না, বলার ইচ্ছা প্রকাশ করি না, সক্ষমতা দেখাই না। যে কারণে আজকে হাজী সেলিম কিংবা আপনার ইয়াবা বদি কিংবা আপনার এই যে ক্যাসিনো সম্রাট কিংবা শাহেদ, বাটপার শাহেদ কিংবা খালেদ, এদের আপনার উত্থান হয়েছে। সেই জন্য আমি একটা কথা সবসময় বলি যে আমাকে আপনার কথাটা নেগেটিভ ভাবে নেন আর পজিটিভ ভাবে নেন। খারাপ মানুষের জন্য সমাজ খারাপ হয় না, খারাপ মানুষের জন্য সমাজ ধ্বংস হয় না। ভালো মানুষের নিষ্ক্রিয়তায়, ভালো মানুষের প্রতিবাদহীনতায় একটা সমাজ ধ্বংস হয়, একটা জাতি ধ্বংস হয়। সেই জন্য আপনি যদি একটা অন্যায় দেখে চুপ করে থাকেন, চুপসে যান, প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু আপনিও এক প্রকারের অপরাধী। আপনি এতদিন প্ল্যাটফর্ম পাননি, প্রতিবাদ করার সাহস দেখাতে পারেননি। আমরা বলছি যে আমরা ছাত্র অধিকার পরিষদ আপনার সাথে আছি, যুব অধিকার পরিষদ আপনার পাশে আছে, শ্রমিক অধিকার পরিষদ আমাদের পাশে আছে, প্রবাসী অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ আপনার পাশে আছে। কারণ এমপি মন্ত্রী হওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়, দেশের ইতিবাচক পরিবর্তন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা শতভাগ সমর্থন দেই এবং আপনার সাথে থাকবো, আপনি যে মত পথের হন না কেন। কাজেই সেজন্য বলছি, এই যে ভালো মানুষ হিসেবে নীরব থাকতে থাকতে তো আমরা দেখেছি যে আজকে দেশটাকে আমরা কোন জায়গায় এনে দাঁড় করিয়েছি। স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে স্ত্রীকে ধর্ষণ করছে, একজন নারীকে বিভৎস করে, নির্যাতন করে, ভিডিও ধারণ করে ক্ষমতার মানে দম্ভে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। কারণ তারা মনে করে বিচার হবে না, বিচার তারা মনে করে এই দেশে ক্ষমতা থাকলে, রাজনৈতিক দলের প্রভাব থাকলে বিচার তারা এড়াতে পারে। এই দুঃশাসন, এই দুর্বৃত্তায়ন একদিনে তৈরি হয়নি, দিনে দিনে তৈরি হয়েছে। এখন সবাই ভুক্তভোগী, লিমিট ক্রস করেছে, যে কারণে আমরা খুব সরব হচ্ছি। তো কাজে আপনাদেরকে বলবো, এইভাবে আপনার আশেপাশে ঘটে যাওয়া প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আপনার সোচ্চার হন, সংঘবদ্ধ হন। এই পথটা হয়তো মসৃণ না, কারণ আমি আজকের ভিপি নূর আপনাদের ভালোবাসার মানুষ পরিণত হয়েছি। আমার ছাত্র সংগঠন, যুব সংগঠনকে আপনারা সহযোগিতা করছেন, সাংগঠনিক কাজে যুক্ত হচ্ছেন। কিন্তু একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ছাত্রলীগের গুন্ডাদের হাতে মার খেয়েছি। মার খেয়ে যদি থেমে যেতাম, আজকের ভিপি নূরকে পেতেন না। আমার সহযোদ্ধারা যদি থেমে যেত, আজকে ছাত্র অধিকার, যুব অধিকার, গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ পেতেন না। দুঃসাহস নিয়ে টিকেছিলাম, মার খেয়ে আবার উঠে দাঁড়িয়েছিলাম, দৃঢ়তা নিয়ে এগিয়ে গেছি, সাহস নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করছি। ওই সন্ত্রাসী, দস্যু, জন্তু, জানোয়ারদের রক্তাক্ত চোখের দিকে তাকিয়ে কথা বলেছি যে তোমার যেমন এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে, আমারও এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে।
আমার গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তুমি বাধা দেওয়ার কেউ না। আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে, আমার সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে সভা সমাবেশ মিছিল মিটিং রাজনৈতিক সংগঠন করার, তুমি কেউ না। তাই টিকে আছি, মানুষের আস্থা বিশ্বাস অর্জন করছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কাজে আপনাদের মধ্যে এরকম একটা দৃঢ়তাকে জাগ্রত করতে হবে। আমি বলি নাই যে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি ধরেন বাম সংগঠন বা কারো বিরুদ্ধে আপনারা এখনই আপনারা ঝাঁপাই করেন, একটা একটা করে ধরেন, এলাকায় একটা একটা সমস্যা আইডেন্টিফাই করেন। কে মাদক ব্যবসার সাথে জড়িত, কারা মাদক সাপ্লাই দিচ্ছে, কারা এলাকায় চাঁদাবাজি করছে, কারা নারী নিপীড়নের সাথে জড়িত, কারা চাঁদাবাজি করছে, কারা টেন্ডারবাজি করছে, কারা ইউনো অফিসে আপনার কি বলে আপনার দালালি করছে, কারা পুলিশ অফিসে দালালি করছে, কে দালালি করছে, তাদের পরিচয়টা আপনারা আগে আইডেন্টিফাই করেন। বিভিন্ন ভাবে তথ্য প্রমাণ কালেক্ট করার চেষ্টা করেন, আমরা তুলে ধরবো। সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনিও তুলে ধরতে পারেন খুব সহজেই। শুধু লড়াই সংগ্রাম মিছিল মিটিং হরতাল অবরোধ নয়, এই ডিজিটাল যুগ একটা মিডিয়া, এই যে আজকে ধরেন এখানে এখন তো এই পেজটা আপনার ইনঅ্যাক্টিভ ছিল বা মাঝখানে আপনার হ্যাক হয়েছিল দুষ্কৃতিকারীরা, সেখানে অনেকে ভাবছে এটা ফেক পেজ নাকি, হ্যাঁ এই কারণে লাইভে কম আছে, তাও ৩,৫০০ আরো একটা অন্য ২-৩টা পেজ থেকে লাইভ হচ্ছে, তাও এখনো ৫-৭ হাজার মানুষ দেখছেন। তো এই যে সোশ্যাল মিডিয়াতে সহজে কথাগুলো বলতে পারছি, তুলে ধরতে পারছি, কিন্তু যারা নির্যাতিত নিগৃহীত ভয়েস রেজ করেন, ইউনাইটেড হন, এই একটা আহ্বানই বারবারকে জানাই। আজকে এই যে হাজী সেলিম কিংবা ইরফান সেলিমদের নিয়ে একটা ঘটনাকে নিয়ে এত মাতামাতি করার কিছু নাই, এত পত্রিকার কলম লেখার টকশো লেখার লাভ নাই। এতদিন কি করেছেন আপনারা? পুলিশের নাকের ডগার সামনে দিয়ে এই ঘটনাগুলো ঘটে নাই? প্রশাসন দেখেছে না? আজকের থেকে না, ৯০-এর দশক থেকে কেন আপনারা এতদিন প্রতিবাদ করেননি, কেন এতদিন সাহস করেননি লেখায়? যেটা বলে যে যখন একজনে গাতায় পড়ে তখন আপনারা খুব ভালোভাবে তার দোষগুণ খুঁজে বের করেন।